আমি চিরঞ্জীব। আপনারা দেখছেন গ্লোব নিউজ। আজকে এই গ্লোব নিউজে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি। বিষয়টা আপনারা জানেন, সেটা হচ্ছে যে নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে নানা বিষয় উঠে এসছে এবং ঘাড়ের কাছে কার্যত নিঃশ্বাস ফেলছে নির্বাচন, মানে আর কদিন বাদেই প্রথম দফার নির্বাচন। তা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিভিন্ন বিষয় নির্বাচনকে কেন্দ্র করে উঠে আসছে। আজকে আমরা সেই বিষয় নিয়েই আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক ইমন কল্যাণ সেন। আমরা কথা বলবো তার সাথে। ইমনদা, নমস্কার। যে বিষয়টা নিয়ে আলোচনা, আমাদের যে বিষয়টা নিয়ে আজকে নির্বাচন তো ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে, এবং এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো? মানে পুরো বিষয়টা যেটা শুরু চলছে, যে এখন তো নির্বাচন প্রায় শেষ লগ্নে, প্রথম দেখার প্রায় শেষ লগ্নে, এটাকে তুমি কিভাবে দেখছো? চিরঞ্জিত, প্রথমে বলি, এই নির্বাচনটা আমাদেরও তো বয়স কম হলো না, আমরা অনেক দিন ধরে ভোট দেখে আসছি। কিন্তু এইবারে যে নির্বাচন কমিশন যে অ্যাঙ্গেলে নির্বাচনটা করতে চাইছে, বিশেষত ওনাদের প্রথম বক্তব্য হচ্ছে রক্তপাতহীন, ভয়মুক্ত, সঠিক ভোট দিয়ে তাদের আগামী 5 বছরে যারা প্রার্থী আছে তাদের পছন্দের প্রার্থীতে তারা ভোট দেবেন। কিন্তু এই নির্বাচন পদ্ধতি করতে গিয়ে, যেই রক্তপাতহীন করতে গিয়ে নানান ধরনের নির্বাচন কমিশন ব্যবস্থাপনা করেছেন। আমি আশা রাখি আগামী 23 এবং 29-এ আমরা কেউই চাই না কোনো রক্তপাত হোক কোনো নির্বাচনে, কিন্তু মানে আমি ধরে নিচ্ছি যে 23 এবং 29-এ কোনো রক্তপাত হবে না হওয়াটাই কাম্য, আমরা কেউই চাই না। কিন্তু আমার এইখানে একটা প্রশ্ন, আমার না, বিরোধীরাও এই প্রশ্ন করছে, একটা প্রশ্ন থেকে যায়। গত অক্টোবর মাস থেকে এসআইআর-এর পদ্ধতি শুরু হয় আমাদের রাজ্যে। এই এসআইআর-এর পদ্ধতিতে কাজ করতে যখন শুরু করে নির্বাচন কমিশন, খুব দ্রুততার সাথে কাজ করার চেষ্টা করে। সেই কাজ করতে গিয়ে প্রচুর মানুষ, প্রায় 150 মানুষের কাছাকাছি, আমি এক্স্যাক্ট ফিগারটা হয়তো আপনাদের বলতে পারছি না, কিন্তু প্রায় এইরকম মানুষ, কেউ এসআইআর করতে গিয়ে তাদের লাইনে, বিএলও, এইরকম মানুষ কিন্তু প্রচুর মারা গেলেন। এর দায়ভারটা কার? প্রথম কথা। দ্বিতীয় কথা, যে এই যে যারা মারা গেলেন তারা কি নির্বাচনের অংশ? যদি নির্বাচনের অংশ ধরে নেওয়া যায়, এসআইআর এবং নির্বাচন দুটোকে যদি এক জায়গায় আনা যায়, তাহলে কি আমরা বলতে পারি মৃত্যুহীন, রক্তপাতহীন না, মৃত্যুহীন একটা নির্বাচন হয়ে গেল? এই প্রশ্ন কিন্তু থেকেই যায়। এখানে দাঁড়িয়ে যে আপনি যখন শুরুটা করলেন এসআইআরকে কেন্দ্র করে, আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাইছি, যে ধরুন আজকে একটা ভোটার তো আছেই, বহু ভোটার যারা দেখা গেছে, অভিযোগ বিভিন্ন সময় উঠে এসছে যে তাদের কারোর বাবার নাম রয়েছে, মায়ের নাম রয়েছে, ছেলের নাম বাদ চলে গেছে। তা সেক্ষেত্রে সমস্যা যেটা হয়েছে, যে তারা একটা অস্থিরতার মধ্যে সমস্ত বিষয়টা তৈরি হলো। এই পরিস্থিতিতে আপনি বিষয়টাকে কিভাবে দেখবেন? না, দেখুন, ব্যাপারটা খুব সোজা, যে আমরা ভোট দিতে যাই, কিন্তু এইবারে এসআইআর-এ যেটা প্রধান লক্ষ্য হয়ে গেছিল, যে আমি নাগরিক কিনা দেশের, যে এসআইআর-এ নাম না থাকা মানে আমি নাগরিক না, এরকম একটা ন্যারেটিভ বলুন, এরকম একটা জিনিস কিন্তু তৈরি হয়ে গেছে মানুষের মধ্যে, যার জন্য মানুষ এই নাম তুলছে না, কি কেটে গেল, কি বিচারাধীন, এই বিচারাধীন যে মানুষগুলো, তারা কিন্তু দিনের পর দিন আতঙ্কে ভুগেছে। এবং আজ অবধি আতঙ্কে কতজন নাম না উঠলো এইটা নিয়ে তারা খুব চিন্তায় রয়েছে। তার জন্যই প্রচুর মানুষও কিন্তু আত্মহত্যার পথ বেছে নিয়েছে, নানানভাবে অসুস্থ হয়ে পড়েছেন, যে আমি এত বছর ভোট দিলাম, এখন নির্বাচন কমিশনে দেখা যাচ্ছে যে আমার বাবার নাম আছে, আমার নাম নেই, বা ছেলের নাম আছে, বাবার নাম নেই। এই যে ব্যাপারটা কিন্তু নির্বাচন কমিশন আরেকটু আমার মনে হয় ধৈর্যশীল হয়ে ব্যাপারগুলোকে দেখলে, যার জন্য বারবার করে কোর্টে চলে যাচ্ছে।
এবং আদালত তো একটা গুরুত্বপূর্ণ, আজকে শীর্ষ আদালত একটা গুরুত্বপূর্ণ রায় দিয়েছে এর মধ্যে, যে ভোটের দুদিন আগে পর্যন্ত ট্রাইব্যুনালে যদি নাম আসে, জাম উঠে যায়, তারা ভোট দিতে পারবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা রায় দিয়েছে। 60 লাখ এই তার মধ্যে যে মানুষগুলো ট্রাইব্যুনালে গেল, তাদের যদি সত্যি সত্যি ওই ভোটের দুদিন আগে যদি নামটা ওঠে, তারা তো খুব আনন্দিত হবেই। এবং এটা বোধহয় 23-এর বোধহয় 21 আর 29-এর মনে হয় 27। এইটা কিন্তু যদি কোর্ট এইখানেই আমার প্রশ্ন, জানেন তো, এক নির্বাচন কমিশন হচ্ছে একটা স্বাধীন সত্তা, তো সেখানে বারবার করে তারা বিরোধীরা বারবার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। এইটা হবে কেন? বিরোধীরা কেন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবে নির্বাচন কমিশনকে? আর সেটা নিয়েই বা কোর্টে যেতে হবে কেন? বা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এই যে কোর্ট বারবার এই নির্বাচন কমিশনকে নিয়ে কোর্ট, এটা কিন্তু বিরোধীরা যে অ্যাঙ্গেল থেকে বলছে পক্ষপাতিত্ব হচ্ছে, এটা ভাবার দরকার আছে। আর একটা বিষয়, যে ধরুন যে সাঁজোয়া গাড়ি আমরা দেখেছি কাশ্মীরে ঘুরে বেড়াচ্ছে, সেই সাঁজোয়া গাড়িকে দেখা যাচ্ছে ভবানীপুরের রাস্তায়, তাহলে সেইটার বিষয়টা কি, মানে আপনার মনে হয় যে, আপনি তো অনেক নির্বাচন দেখেছেন, পশ্চিমবঙ্গের পরিস্থিতি কি এই জায়গায় দাঁড়িয়ে আছে যে এতটা যে সাঁজোয়া গাড়ি চলে আসছে এবং মানে এত কেন্দ্রীয় বাহিনী এই না, এখানে নির্বাচন কমিশন যেটা বোঝাতে চাইছে, যারা গন্ডগোল করবেন, মানে করেন, বা ভবিষ্যতে আমাদের দেখা গেছে নির্বাচনে বেশ কিছু মানুষ মারা যান, গন্ডগোল হয়, তাদেরকে বোধহয় কোথাও একটা ভয় দেখানোর ব্যাপার থাকে যে আমরা এইভাবে রেডি, আপনারা কেউ গন্ডগোল করবেন না, ভোটারকে ভোট দিতে দিন, তার পছন্দ অনুযায়ী সে ভোট দিক, এইটা বোধহয় তারা বোঝাতে চায়। কিন্তু পশ্চিমবঙ্গে এরকম কোনো পরিস্থিতি নেই। সেই কাশ্মীরের ওই রকম গাড়ি, হ্যাঁ আমি বেড়াতে গিয়েও কাশ্মীরে দেখে এসেছি এই জাতীয় পুলিশের গাড়ি। আর এবার তো 2.5 লক্ষর কাছাকাছি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে, তাতে যদি রক্তপাতহীন হয় ভালো, তা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এই যে যারা কেন্দ্রীয় বাহিনী, তাদের কিভাবে পরিচালনা হবে, মানে সেটা সঠিক পদ্ধতিতে যেন ব্যবহার করা হয়। মানে এই নয় যে নির্বাচন কমিশন যা যা বলে দিল সেটাই হলো, বা বিরোধীরা যা যা বলছে সেগুলো একেবারে ধূলিসাৎ করে দেওয়া, এটা যেন না হয়। আরেকটা বিষয়, যে আমরা যখন এই আলোচনা করছি, তার আগেই, ঠিক আজকেই সকালবেলা একজন তৃণমূল প্রার্থীর বাড়িতে আয়কর দপ্তরের হানা, এবং এই যে পদ্ধতিটা, এটা নিয়ে কি বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? মানে এর ইতিমধ্যেই তো একাধিক নেতা নেত্রীর বাড়িতে ইডি গেছে ভোটের আগে, এবং একটু আগেই যেটা দেখলাম আমরা, যে বিষয়টা মানে অদ্ভুত একটা মানুষ ক্ষোভ দেখাচ্ছেন, এলাকায় নেমে তারা বিরোধিতা করছেন। এই বিষয়টাকে আপনি কি বলবেন, যে হঠাৎ কেন এই সময়টা পার্টিকুলার? ধরুন কোনো দুর্নীতি থাকতেই পারে, ধরুন অভিযোগ থাকতে পারে, সেটা নির্বাচনের সময় এত বেশি সক্রিয়তা, এটা কি বিরোধীরা যা বলছে সেটা কি সত্যি? মানে সরকার শাসক দলের এখানে না, এখানে এই যে সেন্ট্রাল এজেন্সিকে বারবার পাঠাচ্ছে, বা কোনো মন্ত্রীর বাড়ি ইডি যাচ্ছে, আইটি যাচ্ছে, ভালো যাক, তা নিয়ে সমস্যা না। সমস্যাটা হচ্ছে সময়ে নির্বাচন করাটা। একটা মানুষ ধরুন 2 বছর আগে তার কোনো নোটিশ হয়েছে বা তার এগেনস্টে কোনো এলিগেশন এসছে, কিন্তু সেটা যদি ইলেকশনের মুখটায় আসে, যেটা হবার সেটাই হচ্ছে, বিরোধীরা বলছে এটা ইন্টেনশনালি ভাবে এইটা হ্যারাসমেন্ট করা হচ্ছে। কারণ আর দোরগোড়ায় ইলেকশন, এই সময় এই প্রার্থীর বাড়ি বাড়ি গিয়ে বা যেখানে যেখানে গিয়ে এই রেটটা, এটা তো আরও 6 মাস আগে হতে পারতো। বা এইটা যেটা বলতে চাইছে মানে আমার বিরোধী যে দলের প্রার্থীদের হচ্ছে তারা, তো এই সময়টা বাছাটা, এটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। না, এই যে দুর্নীতির অভিযোগ, এটা তো গতবার বিধানসভা ভোটেও আমরা দেখেছি যে বহু শাসক দলের বহু নেতা নেত্রীর বাড়িতে ইডি গেছে, এবং এইটা এবারেও একই ছবি দেখাচ্ছে। আপনার মনে হয় যে এটা ভোটে কতটা প্রভাব পড়বে, বা এটা কি একটা মানে খুব পুরনো হয়ে যাচ্ছে না বিষয়টা, এমন মানে
যদি আমায় ব্যক্তিগতভাবে সাংবাদিক বলেন, হিসেবে আপনি বিষয়টা যদি বলেন। আমাদের ব্যক্তিগতভাবে আমায় যদি জিজ্ঞেস করেন, আমি বলবো বাংলার নির্বাচনে এখন ইডি সিবিআই এগুলো মানে একে অপরের পরিপূরকের মতন হয়ে গেছে, এটা সাধারণ মানুষের কাছেও ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু এর এফেক্ট কতটা ওই ভোট বাক্সে গিয়ে পড়বে সেটা আমার সন্দেহ চিহ্ন আছে, এক। আর 2 নম্বর কথা হচ্ছে, ভোটাররা জনতা জনার্দন একটা কথাই বলে, তো ওনারাও যেটা করবেন সেটাই হবে। ওনারা যদি যেখানে ভোট দেওয়া সেখানেই শেষ কথা ওনারাই বলেন। কিন্তু আবারও বলবো, এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা বিরোধীদের কিছুটা হলেও বলার স্কোপ করে দিচ্ছে এই কেন্দ্রীয় এজেন্সিদের এগেনস্টে। এই বিষয়টা তো সত্যি একটা গুরুত্বপূর্ণ আলোচনা যে আমরা করলাম আজকে, যে কেন্দ্রীয় এজেন্সি এবং এসআইআর। আরেকটা ছোট্ট শেষ প্রশ্ন, যে ওভারঅল আপনি নির্বাচনটাকে কিভাবে দেখছেন, মানে কিরম ফল, বা এটা আমি একদম মানে আপনি তো বিভিন্ন জায়গায় গেছেন এবং এই ভোটের আগে বিভিন্ন মানুষের সাথে কথা বলেছেন একজন সাংবাদিক হিসেবে, আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়টাকে যদি একটু বলেন। দেখুন, শেষ প্রশ্ন আমার, আমি যতটুকু বা আমাদের টিম যেটুকু যা আমরা অ্যানালিসিস করেছি, যা দেখেছি, তাতে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে দাঁড়িয়ে যে সরকার, তৃণমূল সরকার মানে টিএমসি, যারা বিগত 5 বছর শাসন করে এসছে, আমার ধারণা সেটাই থাকবে বলে মনে হয়। কেন, শেষ কথা বলবে ভোটারই শেষ কথা বলবেন। একটা তো অভিযোগ উঠছে যে মহিলা ভোটার, যেটা তৃণমূলের একদম ভোট ব্যাংক কার্যত, সেখানে প্রচুর এসআইআর মহিলাদেরও খুব মানে নাম বাদ গেছে। সেই সব মিলিয়ে কি আপনি মনে করছেন যে এবারেও তৃণমূল? না, এখানে আর একটা ব্যাপার আছে। এখানে না লোকসভার নিরিখে সবাই আলোচনা করেছেন, লোকসভার নিরিখে বিধানসভাকে অ্যানালিসিস করা হচ্ছে, কিন্তু লোকসভার ভোটটা মানুষ কিন্তু লোকসভার আলাদা নিরিখে ভোট দেয়, বিধানসভার নিরিখটা একদম আলাদা নিরিখে ভোট দেয়। দেখবেন কলকাতা নিয়েই বলছি, কলকাতার প্রচুর ওয়ার্ডে বিজেপি বেশ কিছু ভোটে এগিয়ে আছে তৃণমূল থেকে, এটা যে লোকসভা। কিন্তু আপনি যখন আবার বিধানসভায় আসবেন তখন দেখবেন এর নিরিখটা চেঞ্জ হয়ে গেছে। মানুষ যখন ভোট দিতে চায়, এটা আমরা এই ঘুরে টুরে যেটুকু মানে আমরা এত বছর ধরে ঘুরে যেটাকে মনে হয়েছে, যে মানুষ যখন নির্বাচনে ভোট দিতে যায় তারা প্রত্যেকটা প্রেক্ষিতকে আলাদা আলাদা করে দেখে। যে লোকসভা নির্বাচন, তার ভোট কি কাকে দেবেন, বিধানসভা নির্বাচন কাকে দেবে, পঞ্চায়েত নির্বাচন কাকে দেবে, মিউনিসিপ্যালিটি নির্বাচন কাকে দেবে। এটা একটা কিন্তু বেঙ্গলের ট্র্যাডিশন আছে। এই নয় যে বেঙ্গলের যে যাকেই লোকসভায় দিচ্ছে তাকেই বিধানসভায় দিচ্ছে, তাকেই পঞ্চায়েতে দিচ্ছে, তাকেই মিউনিসিপ্যালিটি দিচ্ছে, তা কিন্তু নয়। এখানে ভোটার যারা, তারা খুব কনসাস, তারা খুব ঠান্ডা মাথায় চিন্তা করেই ভোট দেন। এবং আমি আবারও শেষ কথা বলি, এগুলো সবই আমাদের সবার সাথে কথা বলে একটা আলোচনা করে একদম একটা জায়গা আমরা বলি, কিন্তু মানুষই শেষ কথা বলে। তারা তাদের ভোটদানের মাধ্যমে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে তারা তাদের পছন্দের প্রার্থীদের তারা ভোট দেবেন। 1500 না 3000, কোনটা প্রভাব ফেলবে? দেখুন, সরকার পক্ষ যেটা 1000 ছিল সেটা 1500 হয়েছে, ঠিক বলছি তো? সেটা তারা পাচ্ছে, আর যেটা পায়নি শুনছে, দুটোর তো তফাৎ একটু হলেও থাকবে, তাই না? একদমই ঠিক কথা যেটা বললেন। আমরা গ্লোব নিউজের পক্ষ থেকে আমরা এই ধরনের আলোচনা নিয়মিত আনবো, এবং আপনারা এই ধরনের রাজনৈতিক আলোচনা আপনাদের কাছে তুলে ধরবো আমরা বিভিন্ন বিষয়। আপনারা অবশ্যই নজর রাখুন এবং চোখ রাখুন গ্লোব টিভির পর্দায়। দেখা হচ্ছে আবার একটি এরকম কোনো রাজনৈতিক আলোচনা। নমস্কার।